অগ্রহায়ণের বিকেল। প্রকৃতির বুকে তখন শীতশীত আবহ। রোদের উত্তাপ মিয়ে গিয়ে চারিদিকে কেবল শীতল হাওয়াদের সনসন প্রবাহ। এমন আবহাওয়ায় উষ্ণ বস্ত্রবিহীন স্থূলকায় দেহটা নিয়ে অনিন্দিতা তাদের পাশের ঘরের লাগোয়া বড় বারান্দায় মনমরা হয়ে দাঁড়িয়ে। তার চোখ মুখ বিমর্ষ, যেন খুব মূল্যবান কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। তার বিষণ্ণতাকেই তার বিষণ্ণতার মাঝেই প্রণয় কলেজ থেকে ফিরে এসে অনিন্দিতাকে ঘরে না পেয়ে এ ঘরের বারান্দায় এসে তাকে এমন শীতবস্ত্র ছাড়াই ঠান্ডা বাতাসের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা রাগী কণ্ঠে জিজ্ঞেস করে, এ ওয়েদার এখানে কি করছো অনিন্দিতা? আর গায়ে কোনো চাদর নেই কেন? 6 মাস চলে এখন, এই সময় একটু কেয়ারফুল থাকো অন্তত। অনিন্দিতা উত্তরের জন্য অপেক্ষা না করেই প্রণয় চটজলদি নিজেদের ঘর থেকে একটা ছোট চাদর এনে জড়িয়ে দেয় অনিন্দিতার তুলতুলে গায়ে। বিষণ্ণ অনিন্দিতা তখনও নিশ্চুপ, ফুলো ফুলো মুখখানিতে ঠিকরে পড়ছে বিমর্ষতার রেশ। প্রণয় প্রথমটা ভেবে নেয় হয়তো গর্ভকালীন জটিলতার জন্য আবারও মুর্সিং হচ্ছে, একটু বাদে ঠিক হয়ে যাবে। কিন্তু প্রণয়কে অবাক করে দিয়ে অনিন্দিতার বিষণ্ণ ভাব সন্ধ্যা অতিক্রম করে রাত্রিতেও টলে না। প্রণয় এবার কিছুটা ভীত হয় অনিন্দিতাকে নিয়ে। এ সময়টা একটুতেই ভীষণ বাজে চিন্তা মনে আসে, কে জানে কখন কি হয়ে যায়। প্রণয় ধীর লয়ে অনিন্দিতাকে শুধায়, অনিন্দিতা, কিছু কি হয়েছে? এমন চুপ করে আছো কেন? শরীর খারাপ? অনিন্দিতার দৃষ্টিতে প্রচন্ড কষ্ট নিয়ে প্রণয়ের পানে যায়। সেই দৃষ্টি এতটাই হৃদয় বিদারক ছিল যাতে প্রণয়ের বুকের ভেতরটায় কাঁপন ধরে যায়। প্রণয় চিন্তিত হয়ে অনিন্দিতার মুখখানি নিজের দুহাতের মুঠোয় ভরে আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে? কোনো কষ্ট হচ্ছে? কি হয়েছে বলো। অনিন্দিতা এবারটা প্রণয়ের জড়িয়ে দেওয়া চাদরের নিচ থেকে তার ছোট্ট হাতের মুঠোটা বের করে আনে। প্রণয় কৌতূহলী হয়ে মুঠো ছাড়তেই দেখতে পায় একখানি ঈষৎ মুচড়ে যাওয়া ছবি। সেটা নিজের হাতে নিয়ে ভালো করে দেখতেই দৃষ্টির সামনে স্পষ্ট হয়ে ওঠে তার খুব প্রিয় আর এক অনিন্দিতার মুখ। প্রণয়ের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। এত কিছু জীবনে পেয়েও সে একটা মানুষের শূন্যতাটুকু গ্রাস করে ফেলতে চায় সর্বঙ্গ। তবে একটু বাদেই মনে প্রশ্ন জাগে, অনিন্দিতা এই ছবি কোথায় পেল? তার ছবি দেখে এত মনমরা হয়ে কেন বা আছে ও? প্রণয় দোলাচালে প্রশ্ন করে, অনের ছবি থেকে মন খারাপ? এখন ওকে নিয়ে তোমার মাঝে জেলেসি কাজ করে। তোমাকে তো সবটা বলেছে, তাই না? বলো তবুও। অনিন্দিতা এবারটা ঝরঝরিয়ে কেঁদে ফেলে। প্রচন্ড কান্নার দমকে হিচকে উঠে যায়। প্রণয়ের ভীষণ অসহায় লাগে। দিশেহারা নাবিকের মতো কি করবে বুঝতে না পেরে অনিন্দিতাকে জড়িয়ে নেয় বুকের মাঝে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, এভাবে কেঁদো না অনিন্দিতা, বাচ্চার ক্ষতি হবে। কি হয়েছে আমাকে বলো, নইলে বুঝবে কি করে বলো তো। অনিন্দিতা প্রণয়ের শার্ট খামচে ধরে জবাব দেয়। প্রণয় অবাক হয়ে প্রশ্ন করে, চিনতে? কি করে চিনলে? অনিন্দিতা হিচকি ফেলে উত্তর দেয়, তোমাকে বলেছিলাম না 7 বছর আগে একটা নববর্ষের অনুষ্ঠানে চট্টগ্রামে কিছু বাজে ছেলেদের পাল্লায় পড়েছিলাম আমি। তখন একটা সাহসী মেয়ে আমাকে বাঁচিয়েছিল। প্রণয় মাথা নেড়ে সম্মতি জানাতেই অনিন্দিতা আবারও বলে ওঠে, অনিন্দিতাই সেই মেয়েটা। আমি তো কখনো অনিন্দিতার ছবি দেখিনি, আর সেদিনও ওর নাম জানা হয়নি। তারপর আর কখনোই দেখা হয়নি আমাদের। আজ তোমার পুরনো বইগুলো গোছাতে গিয়ে হুট করে ছবিটা পড়ে গেল হাতে। আমার চিনতে অসুবিধা হয়নি জানো, কারণ ওর মতো অতটা তেজস্বী মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। তাই ওর মুখটা মনে রয়ে গেছে স্পষ্টভাবেই। কিন্তু ও তো আর নেই প্রণয়। সেদিনও আমাকে বাঁচিয়েছিল, আর আজও আমি ওর ভালোবাসার মানুষটাকে আশ্রয় করেই বেঁচে আছি। ওর কাছে আমি আজ জন্ম তো ঋণই থেকে গেলাম প্রণয়। অথচ ওর ঋণটুকু শোধ করার মতো সামর্থ্য বা সুযোগ আমার হলো না। প্রণয় চুপ করে শুনে যায় অনিন্দিতার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটা আক্ষেপ। তারপর খুব সন্তর্পণে একখানি দীর্ঘশ্বাস ফেলে। প্রণয় জানত তার জীবনে খুব প্রিয় দুটো অধ্যায়ের প্রিয় দুটো চরিত্র তার জীবনে অংশ হওয়ার আগেই একে অন্যের সাক্ষাৎ পেয়েছিল। অনির বাবা পুলিশ কর্মকর্তা ছিলেন। বছর কতেক আগে তাদের বাসস্থান ছিল চট্টগ্রামেই। অনির মুখে সেই গল্প শুনেছিল সে। অনি একদিন গল্পে গল্পে তাকে বলেছিল, জানেন, আমরা যখন চট্টগ্রামে ছিলাম তখন একবার পহেলা বৈশাখের অনুষ্ঠানে একটা দিদিকে কটা বাজে ছেলে মিলে কি বিশ্রীভাবে উত্ত্যক্ত করেছিল।
দিদিটা বোধহয় খুব শান্ত, একটু ভীতও ছিল। ছেলেগুলোর হাত থেকে নিজেকে ছাড়াতে এতটুকু শক্তিও তার ছিল না, চেঁচাচ্ছিল মনে হয়। তবে অত গান বাজনার মাঝে কেউই শুনতে পারেনি। এই ঘটনাটা চোখে পড়তেই আমার মাথায় রক্ত উঠে গেল। ব্যাস, গিয়ে সপাটে চর কষলাম সবকটা বকাটের গালে। অন্য কারো এত সাহস হয়তো হতো না, তবে বাবার পরিচিতির জন্য সবাই মোটামুটি আমাকে চিনতো আর ভয়ও পেত হালকা পাতলা। খুব দুরন্ত ছিলাম তো। তাই তারপর দিদিটা আমার সামনে এসে তো প্রায় কেঁদেই দিল জানেন। তারপর জিজ্ঞেস করলো আমার ঋণ কী করে শোধ হবে। আমিও বলে এসেছিলাম, কে বলতে পারি একদিন সেও আমার জীবনটাকে বাঁচিয়ে দেবে। অনি সেদিন প্রণয়কে জানিয়েছিল আমার পুরুষ জাতিটিকে অপছন্দ করার প্রধান কারণ ছিল এই ঘটনা। কেন সবসময় মেয়েদেরকে এমনভাবে অসম্মান করতে হবে তাদের? আমি মানতে পারিনি বিষয়টি। ছোট ছিলাম, তেমন বিচার বিবেচনা করার মতো অবকাশ ছিল না। তাই চোখের সামনে ঘটে যাওয়া এই অন্যায় সইতে পারিনি। আমার মনে দাগ কেটে যায় বাজ মুহূর্তটা। মনে হতে থাকে সব ছেলেরাই এক, মেয়েদের সুযোগ নেবার চেষ্টা করে তারা। তাদের অসম্মান করা ছাড়া আর কিছুই পারে না, কিচ্ছু না। তাই জেদ করে কম্বাইন্ড স্কুল থেকে ট্রান্সফার হয়ে ভর্তি হলাম গার্লস স্কুলে। স্কুলের পর কলেজটা যদিও ফের কম্বাইন্ড ছিল, কিন্তু ছেলেদের প্রতি মনে তৈরি হওয়া বিদ্বেষ আর ঘৃণার ভাবটার জন্য তাদেরকেও এড়িয়ে চলতাম। আপনি পড়াতে আসায় আমি সে কারণেই খুশি ছিলাম না, বরং বিরক্ত হয়েছিলাম। খুব রেগে গিয়েছিলাম। মনে হয়েছিল পড়াতে পড়াতে একাকী ঘরে একা আমার সাথে আপনি যদি বাজে কিছু করেন, কি করব আমি? তাই প্রথম থেকে আপনাকে বোঝাচ্ছিলাম আমি আপনাকে একটুও পছন্দ করি না, এবং সবচেয়ে বেশি অপছন্দ করি। কিন্তু আপনাকে জীবনে পাবার পর ধারণাটা বদলে গেল। আমার জীবনে সবচেয়ে বেশি অপছন্দ করা ইংরেজি, আর সে বিষয়ের শিক্ষকের প্রেমে পড়ে গেলাম। এমনভাবে পড়লাম যে তাকে ছাড়া এখন দু চোখে শুধুই অন্ধকার দেখি প্রফেসর। প্রণয়ের মনে পড়ে অনেকই প্রাণবন্ত হয়েই না হেসেছিল সেদিন, একদম প্রাণ খোলা মুক্তমনা হাসি। যে হাসির তালে ছন্দে প্রণয়ের মনের মাঝে হাজারো পদ্ম ফুটেছিল। পুরো পুরুষসত্তা প্রণয় মানে ভেসে গিয়েছিল। অনিন্দিতার মুখে তার জনসমাগমের ভীতির কারণ যেদিন শুনেছিল, প্রণয় সেদিন থেকেই জানতো অনির সে দিদিটা আর কেউ নয়, বরং অনিন্দিতা। কি অদ্ভুত বিষয়, পৃথিবীটা যে সত্যি সত্যি গোলাকার তা আরো বেশি করে প্রণয় সেদিন বিশ্বাস করেছিল। নইলে একই উপন্যাসের দুটি ভিন্ন খণ্ডের নায়িকাদের এমন নাটকীয় পরিচয় কি আদৌ সম্ভব ছিল? তাও তখন, যখন এই উপন্যাসের সূচনাই ঘটেনি। কিন্তু বিষয়টা প্রণয় অনিন্দিতাকে জানাতে চায়নি। সে জানতো অনিন্দিতা জানলেই কষ্ট পাবে। এখন যেমন ছটফট করছে তেমনই করবে, ভেতর ভেতরে গুমড়ে মরবে। অথচ না চাওয়া সত্ত্বেও অনিন্দিতা জেনে গেল, যেভাবে তার না চাওয়ার পরও অনিন্দিতা সেই পাহাড়ের কিনারা থেকে পড়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল জীবন থেকে। সেভাবে প্রিয় নারীর কাছে কি প্রণয়ের কোনো চাওয়া পাওয়াই মূল্য পাবে না? প্রণয় নিজেকে সামলে নিয়ে অনিন্দিতার মাথায় হাত বোলায়। অনেক স্মৃতিগুলো নিজের বুকে ক্ষত তৈরি করলেও বাইরে তা প্রকাশ করে না। অনিন্দিতাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে, অনিন্দিতা, মনে করে দেখো তো, অনি তোমাকে কি বলেছিল? অনিন্দিতার মনে পড়ে অনিতাকে বলেছিল, কে বলতে পারি, হয়তো একদিন তুমিও আমার জীবনটাকে বাঁচিয়ে দিলে। প্রণয় প্রশ্ন করে। মনে পড়েছে? অনিন্দিতা নাক টেনে উত্তর দেয়। প্রণয় অনিন্দিতাকে এবার বুকের মাঝে নিয়ে শক্ত করে ঝাপটে নেয়। প্রতি উত্তরে বলে, তাহলে কেন কাঁদছো অনিন্দিতা? ও যা বলেছিল তাই তো হয়েছে। অনিন্দিতা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কিভাবে? আমি তো ওকে বাঁচাতে পারিনি। আমি তো ওখানে ছিলামই না প্রণয়। তারপর আবারও ফুপিয়ে ওঠে। প্রণয়ের ভীষণ অসহায় লাগে, তবুও অনিন্দিতাকে বোঝায়, কিছু কিছু বাক্যের গভীরতা অনেক বেশি হয় অনিন্দিতা। সাধারণ অর্থে জীবন বলতে আমরা যা বুঝি তার সুতোতে আমাদের হাতে থাকে না। আমরা কেবল কারো সুতোর টানে কাঠপুতুলের মতন আছে। জন্ম মৃত্যু তো ঠিক করেন সেই সুতোর মালিক। জন্ম হয় তার ইচ্ছেতে, আর মৃত্যু হয় তার ইশারায়। কিন্তু জীবনের একটা অসাধারণ অর্থ আছে জানো। আমাদের জীবন কিন্তু আমাদের একার না। এ জীবনে অনেকের অধিকার থাকে, অনেকের প্রয়োজন থাকে, অনেকের অনেক বেশি গুরুত্ব থাকে। অনিন্দিতার জীবনেও আমার গুরুত্ব ছিল অনেকখানি। ওর সব কিছু ছিল শুধু আমিময়। তার মানে কি জানো, ওর কাছে আমি ওর জীবনের মতো প্রিয় ছিলাম, কিংবা আরও বেশি হয়তো। সে অনেকেই বরাবরের মতো হারিয়ে যখন আমি প্রায় জীবনমৃত হয়েছিলাম, তখন আমাকে নতুন করে বাঁচতে, নতুন করে ভালোবাসতে, নতুন করে স্বপ্ন দেখতে কে শেখালো বলো?
তুমি অনিন্দিতা, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকেই তো তুমি এত আনন্দ দিয়ে বাঁচিয়ে দিয়েছ, বাঁচিয়ে রেখেছ। বারবার সুইসাইড অ্যাটেম্প নিতে যাওয়া প্রণয়কে তুমি পুরো দমে ফ্যামিলি ম্যান বানিয়ে দিয়েছ। এর চেয়ে ভালোভাবে কি তুমি অনেক জীবনটা বাঁচাতে পারতে বলো? অনি নেই, তুমি জীবনে না থাকলে সে অপ্রাপ্তি নিঃসঙ্গত হতাশাকে আশ্রয় করে হয়তো আমিও থাকতাম না অনিন্দিতা। কিন্তু তুমি আছো জন্য আমি আছি, আর আমি আছি তাই তো আমার মনে অনি আজও বেঁচে আছে, তাই না? তাহলে তুমি তো অনেক জীবনটাকে বাঁচিয়ে দিলে, তবে কেন কষ্ট পাচ্ছ? এভাবে কেতো না। ভেতরে যে বেড়ে উঠছে সেও কাঁদবে, তাহলে সে কাঁদলে আমিও কাঁদবো, আর আমি কাঁদলে অনিও। এতজনকে কাঁদাতে কি তোমার ভালো লাগবে বেনে কিশোরী? অনিন্দিতা এবারটা হেসে ফেলে। প্রণয়ের কথায় শান্ত হয়ে আসে তার হঠাৎ করে হওয়া অশান্ত মন। প্রণয়ের বুকে মুখ লুকিয়ে শান্ত স্বরে জবাব দেয়, না, ভালো লাগবে না। প্রণয় এবার মন খুলে হাসে। বুকের উপর থেকে হাজার টনেকের পাথরের বোঝা সরে গেছে বলে মনে হতে থাকে। তারপর অনিন্দিতার চুলের ভাঁজে অদর স্পর্শ এঁকে বলে ওঠে, তাহলে কান্নাকাটি করো না, রাত অনেক হলো, চলো ঘুমোতে হবে, চলো চলো। অনিন্দিতাকে সাবধানে চিৎ করে শুইয়ে দিয়ে প্রণয় তার পাশে শরীর মেলে শুয়ে পড়ে। বালিশের উপর গড়াগড়ি খাওয়া লম্বা চুলের বিনুনিটা যত্ন করে নিজের বুকের উপর রাখে। এক হাতে আলতো করে জড়িয়ে নেয় অনিন্দিতার গায়ে। অনিন্দিতা খুশি খুশি আবেশে চোখ বুঝে আসে। তন্দ্রা করে তলিয়ে যাওয়ার আগ মুহূর্তে সে প্রণয়ের কাছে আবদার করে বলে ওঠে, অনিন্দিতার ছবিটা বাধাই করে এনে দেবে প্রণয়? আমি আমাদের ঘরের দেয়ালে টাঙিয়ে রাখবো, প্লিজ। প্রণয় অবাক হলেও না করে না। মনে মনে এই ভেবেই খুশি, তার জীবনে একটা ভালো মনের অনিন্দিতা আছে ভাগ্যিস, নইলে এত লম্বা জীবনটা তো কেবল হারিয়ে ফেলার ক্ষত নিয়েই বাঁচা যেত না। তারপর প্রত্যুত্তর করে, আচ্ছা দেব। অনিন্দিতা খুশিতে ঝুমঝুমিয়ে বিবৃত করে, অনেক খুশি। পৃথিবীর বুকে সবচেয়ে বড় বৈচিত্র্যময় বিষয় হয়তো সময়। এত কঠোর নিয়মের ঘেরাটোপে বন্দিশে অস্ত্র তবুও মানুষের মনের অলিক ভ্রমে সুসময় কেটে যায় খুব দ্রুত, আর দুঃসময় গতিশীল হয় ধীরলয়। অনিন্দিতার জীবনেও তার অন্যথা হয়নি। প্রণয়ের ভালোবাসাবিহীন 7টা মাস তার কাছে ছিল দীর্ঘ 700 বছরের সময়। অথচ ভালোবাসাপূর্ণ দীর্ঘ একটা বছর যেন চোখের পলকেই কর্পূরের মতো উবে যাচ্ছে, বড্ড দ্রুত বয়ে চলেছে সূক্ষ্ম। অনিন্দিতার প্রসবকাল সন্নিকটে। ডক্টর এ মাসের 15 তারিখে ডেলিভারি ডেট দিয়েছেন, আর তা নিয়েই দুশ্চিন্তায় প্রণয়ের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। বারবার ভয় করছে, অজানা শঙ্কায় বুক কাঁপছে। যদি অনিন্দিতার কিছু হয়ে যায়, যদি অনির মতো অনিন্দিতাও হারিয়ে যায়, এ দুটো বিশ্রী ভাবনা মনের কোনো উকি দিচ্ছে, আর তাতেই প্রণয়ের গোটা পৃথিবী টলে উঠছে বারংবার। অনিন্দিতা কিছুটা আন্দাজ করতে পারে প্রণয়ের মনের ভিতরে। ভয় তারও করছে। যদিও ডাক্তার বলেছেন সন্তান জন্ম দেওয়ার জন্য অনিন্দিতা যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন, তার মধ্যে কোনো ধরনের প্রেগন্যান্সি কমপ্লিকেশনস নেই। তবুও যদি কোনো অঘটন ঘটে যায়, যদি ঘটে যায়, এই যতটুকুর ক্ষমতা বিশাল। একটা যদিই তো, তার ভেতরে প্রবল ভীতির সংসার করে যাচ্ছে অনিবারত। শেষের কটা দিন তাই অনিন্দিতাকে ভীষণ চোখে চোখে রাখছে প্রণয়, একদম সাবধানে। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করছে না। ডেলিভারির মোটে 10টা দিন বাকি। এই দিনগুলো ভালোই ভালোই কেটে গেলেই সে নিশ্চিন্ত। নতুন সদস্য নিয়ে শান্তিতে বাড়ি ফিরবে সে। তারপর তাদের গল্পটা হবে আর 5টা সুখী গল্পের মতো। এবং তারপর রাজা রানী তাদের সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলেন। এই ধরনের সুখকর। কিন্তু পৃথিবীর নিয়ম বড়ই বিচিত্র। আমরা যা ভাবি কোন এক অদৃশ্য শক্তি ঠিক যেন তার বিপরীতেই ঘটিয়ে চলেন আমাদের জীবনে। অনিন্দিতা প্রণয়ের বেলাতেই তেমনটাই হলো। সবকিছু যখন ঠিকঠাক ছন্দে চলছিল, তখনই ঘটল এক বিশাল ছন্দপতন। ডেলিভারির যখন মাত্র 9টা দিন বাকি, তখনই এক দুপুরবেলা হুট করেই মেঘ ঘুরিয়ে বৃষ্টি এলো। ঝুম বৃষ্টি। প্রণয় কিছুটা অবাক হলো এমন অকাল বর্ষণে। তবে অনিন্দিতা বোধহয় জীবনে সেই প্রথম বৃষ্টি পেয়ে খুশি হলো। নয়তো প্রথম বসন্তে এমন অঝোর ধারাপাত তার কোনো কালেই ভালো লাগতো না যে। প্রণয়ের ভেতর অস্থিরতা বাড়ল। সম্ভাব্য সকল শঙ্কা মনের ভেতরে তাণ্ডব আরম্ভ করল। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই অবেলার বৃষ্টি তো তাকে কেবল দান করেনি, প্রিয় কিছু কেড়েও নিয়েছে। এবারও যদি বৃষ্টির মন বদলায়, দুহাত ভরে দেওয়ার বদলে আর এক প্রিয়কে কেড়ে নিয়ে যায়, ভাবনাটুকু মাথায় আসতেই প্রণয়ের ভয়ে কণ্ঠরোধ হয়ে আসে।
প্রচন্ড চিন্তায় পাশে তাকিয়ে দেখে অনিন্দিতা নেই। প্রণয়ের বুকের ভেতরটা ধক করে ওঠে। নেই কেন? বৃষ্টি শুরুর মুহূর্তেও তো তারই পাশে ছিল। এইটুকু সময় গেল কোথায় তবে? প্রণয় ব্যস্ত পদে এঘর ওঘর খোঁজে অবশেষে অনিন্দিতাকে পেল অলকানন্দা সজ্জিত বারান্দায়। অনিন্দিতা চেয়ার টেনে বসে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে। অলকানন্দার নতুন কুড়ি এসেছে, তারাও যেন বৃষ্টির স্পর্শ পেয়ে পাপড়ি মেলবার জন্য উন্মুখ হয়ে আছে। অনিন্দিতার এই রূপ দেখে প্রণয় থমকে যায়। পরপর কয়েকটা হৃদস্পন্দন যেন হারিয়ে ফেলে। অনিন্দিতা কখনোই বৃষ্টি ভালোবাসত না। বৃষ্টির জন্য নিজে থেকে এতটা উৎফুল্ল যে তাকে দেখতে পাবে, তা প্রণয়ের ভাবনাতে। তবুও এই ভাবনাটির দৃশ্যটা দেখতে ভালো লাগছে। অনিন্দিতার এই নতুন বৃষ্টিবিলাসী রূপটা প্রচন্ড মন কাড়ছে। গোলগাল চেহারার শ্যামরঙা রমণীটিকে বৃষ্টির স্পর্শে একদম মোমের পুতুলের মতো লাগছে। সেই পুতুলের মুখখানি যে কতটা মায়াময় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এ পর্যায়ে বিষয়টা কেবলই পাঠকের কল্পনার উপরে হস্তান্তর করা যেতে পারে। প্রণয় ধীর পায়ে অনিন্দিতার পিছনে গিয়ে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার? বৃষ্টির সাথে যে রাজন্ম আড়ি, আজ বৃষ্টি দেখে তার এত আনন্দ কেন শুনে? অনিন্দিতা দুহাতের আজলায় বৃষ্টির জল নিয়ে প্রণয়ের মুখের পরে ছিটিয়ে হাসিতে লুটিয়ে পড়ে জবাব দেয়, আমি না, তোমার ছেলের আনন্দ। ও তো নিজে প্রকাশ করতে পারছে না, তাই আমাকে দিয়ে করাচ্ছে। প্রণয় মুখের উপর হাত দিয়ে ছেটানো জলটুকু মুছে নেয়। ছোট ছোট চোখ করে শুধিয়ে ওঠে, তুমি কি করে জানো ছেলে? তুমি কি করে জানো ছেলে? ডক্টর তো কিছু বলেনি? অনিন্দিতা আবারও হেসে ফেলে। হাসতে হাসতে বৃষ্টি জলে হাত ভিজিয়ে আবারও প্রণয়ের দিকে ছিটিয়ে উত্তর দেয়, আমার পেটে আছে, আমি বুঝবো না? যেভাবে পেটের মধ্যে লম্পঝম্প করছে, আমি নিশ্চিত ও ছেলেই হবে। দেখছো না আমি কেমন ফুলে গেছি? ছেলেরা পেটে থাকলেই মায়েরা এমন ফুলে যায়, গোলগাল হয়ে, বুঝলে? প্রণয় বোকা বোকা চোখে চেয়ে ছোট্ট করে জবাব দেয়। অনিন্দিতা আবারও হেসে ফেলে। বাড়িবিন্দু হাতে নিয়ে আবারও ছুড়ে দেয় প্রণয়ের মুখে। প্রণয় এবার পাল্টা আক্রমণ চালায়। তার চওড়া দুটো করতালে অনেকখানি জল জমিয়ে ছুঁড়ে মারে অনিন্দিতার মুখে। অনিন্দিতাও নাছোড়। সে আবারও একইভাবে জল ছিটিয়ে আধভেজা করে ফেলে প্রণয়ের শুষ্ক তনু। এভাবেই তাদের জলকেলি চলতে থাকে বৃষ্টি থামার আগ অবধি। এই অসময় বৃষ্টির চলে প্রায় ঘন্টা দেড়েক। এই সম্পূর্ণ 1.5 ঘন্টাই প্রণয়ের সাথে বৃষ্টি বিলাসে মত্ত থাকে অনিন্দিতা। গর্ভাবস্থায় মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে অনেকটাই। তার উপর অনিন্দিতার বৃষ্টিতে ভেজার তেমন একটা অভ্যেস ছিল না কোনো কালেই। সম্ভবতই তার ফলস্বরূপ সেদিন বিকেল বেলায় এই এতটা সময় ধরে অসময়ের বৃষ্টিতে ভেজার দরুন অনিন্দিতার গা কাঁপিয়ে জ্বর আসে। প্রণয়ের সমস্ত পৃথিবী তখন অন্ধকারচ্ছন্ন। তবুও যতটুকু সম্ভব নিজেকে সামলে অনিন্দিতার কপালে জলপট্টি দিয়ে মাথায় ঝল ঢেলে শরীরে অযাচিত উত্তাপ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যায়। তবে লাভ হয় না। অনিন্দিতার জ্বর কমার নামও নেয় না। সন্ধ্যার দিকে আবারও আকাশে মেঘ জমে। প্রচন্ড সমীরণে শীতলতা ভর করে প্রকৃতিতে। সে বাতাসের তালে তালে মিলে আবারও আরম্ভ হয় বৃষ্টি। মুষলধারের সাথে সাথে অনিন্দিতার শরীর আরো বেশি খারাপ হতে থাকে। প্রণয় বুঝতে পারে না কি করবে। রাত যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে বৃষ্টির গতি, সেই সাথে হিম শীতল হাওয়া। প্রণয়ের দিশেহারা লাগে। রাত যখন আরেকটু গভীর হয় তখনই অনিন্দিতার জ্বরের কারণে খিঁচুনি শুরু হয়। প্রণয়ের তখন পাগল পাগল দশা। জ্বরে কাতরাতে থাকা প্রেয়সীর হাত পা সব থেকে থেকে বেঁকে যাচ্ছে। এমন দুর্বিষহ দৃশ্য দেখে কোনো পুরুষই হয়তো শান্ত থাকতে পারে না। প্রণয় দ্রুত সর্ষের তেল গরম করে এনে অনিন্দিতার হাতে পায়ের তালুতে মালিশ করে। জলপট্টি তখনও ললাটে পড়ে। এই ঝড় দুর্যোগের রাতে অসুস্থ স্ত্রীকে নিয়ে একে অসহায় প্রণয়ের মনে হরেক রকমের ভীতির সঞ্চার ঘটে। সে নিরিমেষ তাকিয়ে দেখে অনিন্দিতার জ্বরে কাহিল মুখখানি। হঠাৎ প্রণয় মনে পড়তে থাকে অনিন্দিতা আর অনির মুখ দুটো কেমন যেন এক হয়ে যাচ্ছে। প্রণয় বুকের ভেতর হাহাকার বাজে। তবে কি আবারও হারাতে হবে? আবার তার প্রণয় ভাগ্য, প্রণয় সঙ্গ কি এতটাই করুণ, এতটাই মন্দ যে বারংবার কেবল বিচ্ছেদের দামামা তার সবটুকু প্রণয় সুখে ধ্বংস করে দেবে? প্রণয় মানতে পারে না অনেকে বাঁচানোর উপায় ছিল না, কিন্তু অনিন্দিতা তার চোখের সামনে, হাতের নাগালে। তাকে তো যে করেই হোক বাঁচাতে হবে, নইলে এত বড় জীবনটা তারও আর বাঁচা হবে না। প্রথমবারের ক্ষতই এখনো পুরোপুরি সারেনি।
দ্বিতীয় ক্ষত সইবার মতো সামর্থ্য কি করে হবে? প্রণয় আগু পিছু না ভেবেই ফোন করে তার বাবার নাম্বারে। অন্য সময় হলে রাত বেরাতে বাবা মাকে জানিয়ে চিন্তায় ফেলা অনুচিত ভাবনাটুকু মস্তিষ্কে দোলা দিলেও এই মুহূর্তে সবকিছু ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে কেবল আর কেবলই অনিন্দিতা। বারচারে ক্রিম হওয়ার পরই প্রতাপবাবু কল রিসিভ করেন। প্রণয় হন্তদন্ত হয়ে বলে ফেলে, বাবা, তাড়াতাড়ি মাকে নিয়ে এখানে আসো, বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি। বাবা, তাড়াতাড়ি মাকে নিয়ে এখানে আসো, বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমি হেল্পলেস। অনিন্দিতার প্রচণ্ড জ্বর, জল পটে দিয়েছি, মাথা ধুইয়েছে, গোটা শরীর মুছেও দিয়েছে, তবুও জ্বর নামছে না। ডাক্তারকে না বলে হুট করে কোনো মেডিসিনও দিতে পারছে না। উল্টো এখন জ্বরের জন্য সেন্সলেস আর ওর খিচুড়ি হচ্ছে বাবা, হাত পা সব বেঁকে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না বাবা, প্লিজ ওকে আমার থেকে হারাতে দিও না। আমার চোখের সামনে অনেক শেষ সময়টুকু বারবার ভেসে উঠছে। ওকে আমি অনেক মতো হারিয়ে যেতে দিতে চাই না। আমার কাছে ওকে ফিরিয়ে দাও প্লিজ, আই নিড হার। নাহলে নাহলে আমি এবার এবার আর বেঁচে ফিরবো না। তোমরা কেউ বাঁচাতে পারবে না, আমি মরে যাব, প্লিজ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করা মাত্রই প্রতাপবাবুর কর্ণকুহরে প্রবেশ করে ফোপানোর আওয়াজ। তিনি বুঝতে পারেন প্রণয় কাঁদছে। তার মানে অনিন্দিতার অবস্থা শঙ্কাপূর্ণ। প্রতাপবাবু আর এক মুহূর্ত দেরি না করেই পুষ্পিতা দেবীকে ডাক দেন। বৃষ্টির শীতলতায় আজ তিনি অন্যদিনের তুলনায় মোটামুটি আগেই চোখ মুজেছিলেন। প্রতাপবাবুর ডাকে তার তন্দ্রা ছুটে যায়। তিনি হুড়মুড়িয়ে উঠে বসেন খাটের উপর। স্বামীর চিন্তায় মুখখানি অবলোকন করে প্রশ্ন করেন, তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে? প্রতাপবাবু ফোনে কারো নাম্বার ডায়াল করতে করতে বলে ওঠেন, বৌমার শরীর ভীষণ খারাপ। প্রণয়ের মানসিক স্থিতিও ভালো না। ও কাঁদছে, জলদি চলো, কিশোরগঞ্জ যেতে হবে। হাসপাতালের করিডোরে অপারেশন থিয়েটারের সামনে প্রচন্ড দুশ্চিন্তা নিয়ে পায়চারি করছে প্রণয়। পুষ্পিতা দেবী, প্রতাপবাবু পাশেরই একটা বেঞ্চিতে বসা। চিন্তা তাদের হচ্ছে। প্রতাপবাবুর একজন নিকট বন্ধু ময়মনসিংহ মেডিকেলের ডাক্তার হওয়ার কারণে তার সাহায্যেই এই ঝড় বাদলার রাতেও একখানি অ্যাম্বুলেন্স জোগাড় করতে সমর্থ হন তিনি। অতঃপর সেটি নিয়ে ঈশ্বরগঞ্জ, তারপর ঈশ্বরগঞ্জ থেকে পুত্র ও পুত্রবধূকে নিয়ে সোজা ময়মনসিংহ মেডিকেলে। বাইরে বৃষ্টি তখনও চলমান, তবে পূর্বাপেক্ষা তার গতি এখন কিঞ্চিত স্থিমিত। অনিন্দিতাকে চেক আপ করে ডাক্তার জানিয়েছেন, দেখুন, অনিয়মিতার সম্ভবত ঠান্ডায় ধাঁচ আছে। প্রেগনেন্সি পিরিয়ডে ইমিউনিটি সিস্টেম এমনি ভীষণ উইক থাকে। এই অবস্থায় অনেকটা সময় ধরে বৃষ্টির জ্বরের সংস্পর্শ থাকায় ঠান্ডাটা বাড়াবাড়ি রকমের পর্যায়ে গিয়ে পৌঁছেছে। পেশেন্টের জ্বর নামানোর জন্য অ্যান্টিবায়োটিক্স দিতে হতে পারে, কিন্তু প্রেগনেন্সির সময় অ্যান্টিবায়োটিক্স গর্ভস্থ সন্তানের ক্ষতির কারণ হতে পারে। আর এভাবে মায়ের শরীর থেকে ঠান্ডা বাচ্চার কাছে পৌঁছলে বাচ্চারও নিউমোনিয়া হওয়ার চান্সেস থেকে যায়। তাই আমাদের এক্ষুনি সিজার করতে হবে। নর্মাল ডেলিভারির জন্য মায়ের বডি প্রিপেয়ার নয়। সিজারও রিস্ক থাকবে না তেমন নয়, ব্লাড লস অনেকটাই হবে। অ্যানেস্থেশিয়া থাকুন, কাটাছেঁড়া থাকুন, সবটা মায়ের শরীর নিতে পারবে কিনা তাও বড় চিন্তার বিষয়। কিন্তু অ্যাট দিস মোমেন্ট উই হ্যাভ নো আনাদার অপশন উইদাউট ইট। সিজার করতেই হবে। আপনার বরঞ্চ ব্লাড ডোনার অ্যারেঞ্জ করুন, পেশেন্টের কিন্তু ব্লাড লাগবেই। তারপর মনে অনেকখানি সাহস জুগিয়ে প্রণয় অগত্যা মত দেয় অপারেশন করানোর। অনিন্দিতা তখনও বেহুশ। জ্বরের তাপ কিছুটা কমলেও পুরোপুরি নেমে যায়নি। খিঁচুনি এখন নেই, তবে জ্বর বাড়লে তা আবারও দেখা দিতে পারে। সে অবস্থাতেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া যায়। সাথে বোধহয় নিয়ে যাওয়া হয় প্রণয়ের প্রাণ ভ্রমরও। তখন থেকেই প্রণয় একযোগে পায়চারি করে যাচ্ছে। চিন্তায় চিন্তায় তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। সব দোষ তার। কেন যে অনিন্দিতাকে অমন করে বৃষ্টিতে ভিজতে দিল সে? সে বারণ করলেই এসব হতো না। উফ, অসহ্য। পুষ্পিতা দেবী এক মনে স্রষ্টাকে ডেকে চলেছেন। মেয়েটা সুস্থ না হলে যে তার একমাত্র ছেলেটিকেও তিনি আর ফিরে পাবেন না, এই বিশ্বাস তার আছে। প্রতাপবাবু অনিন্দিতার বাড়িতেও ওর বাবা মাকে সবটা জানিয়েছেন। এখন এত রাতে তো আসা সম্ভব নয়, তবে তারা আশ্বস্ত করেছেন কাল সকালেই রওনা হবেন। অপারেশন থিয়েটারের বাইরে টানা দুটো ঘন্টা একভাবে পায়চারি করার পর আচমকা প্রণয়ের কানে বাজে নবজাতকের সদ্য ক্রন্দনের শব্দ। প্রণয়ের পা থমকে যায়।
অচেনা এক অনুভূতির আয়ত্তাধীন হয়ে সে প্রস্তর খণ্ডের মতো ওটির দরজার সামনেই স্থির হয়ে দাঁড়িয়ে রয়। মিনিট পাঁচেকের মাথায় শ্বেতরঙা তোয়ালে মোড়ানো একখানি ফুটফুটে শিশুকে কোলে নিয়ে বেরিয়ে আসে একজন অল্প বয়স্ক নার্স। বাচ্চাটিকে প্রণয়ের দিকে বাড়িয়ে দিয়ে বিবৃত করেন, কংগ্রাচুলেশন স্যার, ছেলে হয়েছে। প্রণয়ের চোখ ভিজে ওঠে। মায়েদের কি অদ্ভুত ক্ষমতা থাকে, নইলে অনিন্দিতা কি করে ঠিক করে আভাস পেল তাদের ছেলেই হবে। প্রণয় কাঁপা কাঁপা স্বরে নার্সের উদ্দেশ্যে প্রশ্ন করে। আমার ওয়াইফ কেমন আছে সিস্টার? নার্স ভদ্রমহিলা মিষ্টি করে হাসেন। ছেলে হয়েছে এই খবর শুনে খুশিতে আত্মহারা হবার বদলে স্ত্রীর জন্য ব্যাকুল হওয়া স্বামী তিনি তার কর্মজীবনে খুব বেশি দেখেননি। সেজন্যই বোধহয় এই বিরল দৃশ্য অবলোকন করে তার ঠোঁটের হাসিটুকু আরো তীব্র রূপে স্থায়ী হয়। তিনি হাসি মুখে জবাব দেন, শিট করে দেওয়া হয়েছে। লাকিলি ব্লিডিং কম হয়েছে, মেডিসিন দিয়েছে বা ডাক্তার। আশা করি 3-4 ঘন্টার মধ্যে অনস্টেবল হয়ে যাবে। এবার ছেলেকে কোলে নিন স্যার। প্রণয় হাত বাড়িয়ে খুব সন্তর্পণে ছেলেকে কোলে নেয়। তুলতুলে নরম শরীরটা আলতো হাতে আঁকড়ে ধরে কপালে ছোট্ট করে ঠোঁট ছোঁয়। সাথে সাথে বাইরের বৃষ্টির জোর বাড়ে। আর তখনই কাকতালীয়ভাবে সদ্যজাত শিশুটির অধর প্রান্তে দেখা মেলে এক বঙ্কিম রেখাংশের। বাচ্চাটা হাসছে। প্রণয়ও এত চিন্তার মাঝেও হেসে ফেলে। সদ্য জন্ম নেওয়া শিশু এই পৃথিবীর যে কোনো জাগতিক শব্দের সাথে এখনো পরিচিত না হওয়ার পরেও বৃষ্টিধ্বনিতে খুশি হওয়া তো স্বাভাবিক ঘটনা নয়। এ ছেলে অবশ্যই প্রণয়ের কথা অনুযায়ী বৃষ্টিবিলাসী হবে। প্রণয় নব্য প্রাণের কপালে কপাল ঠেকিয়ে স্বাগতোক্তি করে, স্বাগত জুনিয়র। আমার আর তোমার মায়ের ভালোবাসার চিহ্ন আমাদের প্রণব। পুষ্পিতা দেবী এগিয়ে এসে নাতিকে কোলে তুলে আদর করেন। প্রণয়ের উদ্দেশ্যে বলেন, নামটা তো ভারী সুন্দর প্রণু, প্রণয়ের প্রণব। কিন্তু নামে তোর সাথে মিললে কি হবে? দেখতে তো একদম বৌমার মতো লাগছে রে। দেখ দেখ, ওরও গালে টোল পড়ে। প্রণয় এক পলক নবজাতকের মুখপানে তাকিয়ে দেখে সত্যি সত্যি মায়ের মতো রূপ পেয়েছে সে। শ্যামবরণ দেহে দুটো ডাগর ডাগর আঁখি আর গোলগাল কপলে দুটো ছোট ছোট গহ্বর। নবপ্রভাতের সূচনা, সেই সাথে সূচনা কিছু নতুন পরিচয়ের, নতুন সম্পর্কের। কাল অবধি কেবল বাবা মার তালিকায় থাকা মানুষগুলো আজ একমাত্র আদরের নাতিকে কোলে নিয়ে নাম লিখিয়েছে দাদু দিদার তালিকায়। কেবল স্বামী স্ত্রী সম্পর্কে সীমাবদ্ধ প্রেমিক যুগলের পদোন্নতি ঘটেছে বাবা মা হিসেবে। সেই সঙ্গে সূচনা হয়েছে নতুন দায়িত্বের। অনিন্দিতার শরীরে তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে ঘন্টা 3 হলো। শরীরে সেই ভয়ানক উষ্ণতা এখন আর নেই। তবে এই শরীরে পরপর এতগুলো ধকল সামলে উঠতে পারেনি বলেই অনিন্দিতার এখনো জ্ঞান ফেরেনি। অনিন্দিতার বাবা মা সকাল হতেই রওনা দিয়েছেন, যে কোনো মুহূর্তে ময়মনসিংহ পৌঁছে যাবেন। প্রণব আপাতত তার ঠাকুমার কোলে। জন্ম অবধি মাতৃকোলের উষ্ণতা অনুভব করেনি বলেই হয়তো মাঝে তার কাছে নেই এই সূক্ষ্ম অনুভূতিটুকু তার হচ্ছে না। তাই তো ঠাকুমার কোলেও কিরকম শান্ত হয়ে শুয়ে আছে। আর অনিন্দিতার মতো বড় বড় নয়ন দুখানি মেলে দেখে যাচ্ছে মাতৃগর্ভের বাইরের এই বিশাল বর্ণময়ী পৃথিবীকে। প্রণয় চুপচাপ অনিন্দিতার পাশে বসে আছে। দৃষ্টি অনিন্দিতার নিদ্রাচ্ছন্ন বদন পানে স্থির। গতকালের সেই বিভীষিকাময় কয়েকটা ঘন্টার পর প্রিয় মুখটাকে শান্তির ঘুমে নিমজ্জিত দেখতে কি যে ভালো লাগছে তা সম্ভবত প্রণয়ের মতো প্রেমিক পুরুষ বাদে আর কারো পক্ষে বোঝা সম্ভব না। ঠিক এই মুহূর্তটায় বক্ষস্থল থেকে বিশাল প্রস্তরখণ্ড সয়ে গেছে বলে বোধ হতে থাকে। তার মনে হয় সামনে থাকা প্রণয়ের সঙ্গী সাথে থাকলেই সারাটা জীবন সুখ সুখ আবেশে বেঁচে থাকা সম্ভব, আর অধিক কিছুর প্রয়োজন নেই। প্রণয়ও ঠিক সেই অনুভূতিটুকু নিয়েই অনিন্দিতার রুগ্ন হাতখানি হাতের মুঠোয় পুরে আপন মনেই বলে যায়, বড্ড ভয় পেয়ে দিয়েছিলে বেনিকেশুরি। আমার তুমি পৃথিবী বিদ্বেষী ঠিক আছো। বেশি নন্দিনী না হয় অনেই হয়ে থাক, সবার তো অনুভূতিতে সমান হতে নেই। তুমি বৃষ্টি ছাড়াই সুন্দর, আর অনেক বৃষ্টি নিয়ে দুজনের গল্প দুটো যখন ভিন্ন, তখন তাদের পছন্দও ভিন্ন হোক। এক প্রণয় বাদে তোমাদের কোনো পছন্দের মিল না থাকুক, মিলে গেলে যদি ভাগ্য মিলে যায়, ওর মতো আমাকে রেখে অসীম চলে যাও, আমি তো সইতে পারবো না।
অনি আমার অপ্রাপ্তি ছিল অনিন্দিতা। তুমি অমৃত আমার প্রাপ্তি হয়ে বেঁচে থাকো। তুমি কখনো বৃষ্টি ভালোবাসো না অনিন্দিতা। বৃষ্টিকে খুব ভালোবাসলে তার আগ্রাসী হয়ে ওঠে। তার ভালোবাসার ভাগ অন্যকে না দেবার জন্যই কেড়ে নেয় জীবন থেকে। তুমি শুধু প্রণয়কে ভালোবাসো, তাহলেই হবে। ভালোবাসো অনিন্দিতা। আজও জানি না অনের চেয়ে কতটা বেশি কিংবা কতটা কম, তবে এটুকু জানি যতটা ভালোবাসলে তুমি ছাড়া পাগল পাগল লাগে। তুমি থাকবে না ভাবনা মনে আসলেই দম আটকে মরে যাবার দশা হয়, ঠিক ততটা ভালোবাসি। তন্দ্রাক্ষণে আচ্ছন্ন অনিন্দিতা এত মিষ্টি এক প্রণয়ের স্বীকারোক্তি শুনতে পায় না। তবে বাক্যগুলো শ্রুতিগ্রাহ্য হলেও সম্ভবত অনিন্দিতা বুঝত পৃথিবীর ভাগ্যবতী নারীদের কাতারে আজও তার নাম উঠেছে। রিপিট। তবে এই বাক্যগুলো শ্রুতিগ্রাহ্য হলে সম্ভবত অনিন্দিতা বুঝত পৃথিবীতে ভাগ্যবতী নারীদের কাতারে আজ তারও নাম উঠেছে, যে প্রণয়ের ভালোবাসা পাবার তৃষ্ণায় চাতকের মতো তার দিন কেটেছে, অশ্রুসিক্ত রাত পেরিয়েছে, যাকে কখনো পাবে না ভাবনায় বুকের ভিতর পাহাড় সম যাতনা জমেছে। শুধুমাত্র যে ভালোবাসে না বলেই নিজের নামটা পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা রমণীদের কাতারে ফেলে দিতে একটু দ্বিধা করেনি, সেই প্রণয় আজ তাকে সবকিছু ছাপিয়ে ভালোবাসে। এর চেয়ে বেশি সৌভাগ্যের আর কি হতে পারে। অনিন্দিতার যখন জ্ঞান ফেরে তখন ভর দুপুর। ছোট্ট প্রণব তখন তার পাশেই রাখা দোলনায় ঘুমে বিভোর। তন্দ্রাঘর কাটতেই অনিন্দিতার চোখ যায় প্রণয়ের দিকে। সে এখন ওভাবেই তার হাত ধরে বসে আছে। অনিন্দিতা প্রথমটা প্রণয়ের মুখপানে নির্বোধের মতো তাকিয়ে হঠাৎ নিজের উদরপানে নজর বোলায়। স্ফীত গোলগাল গর্ভদেশের সমতল দশা দেখে মুহূর্তেই অনিন্দিতা আঁতকে ওঠে। উদ্ভ্রান্তের মতো প্রণয়ের হাত দুটো ধরে ভয়ার্ত স্বরে শুধায়, প্রণয়, আমাদের পুচকু কোথায়? ওকে দেখছি না কেন? তোমার হাতেও তো নেই, ও কই? এনে দাও। তাড়াহুড়োয় হাত নাড়তে গিয়ে হাতের পিঠে আটকানো স্যালাইনের ক্যানোলা ছুটে গিয়ে ঘটে রক্তিম শ্রমিত ক্ষরণ। প্রণয় শান্তনয়নে সেদিকে তাকিয়ে অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে জবাব দেয়, এত অস্থির কেন হচ্ছ? কিসের ভয় এত? পাশে থাকো। ওই যে দোলনে আমাদের পুচকো ঘুমাচ্ছে। তোমার বক্তব্য সত্য করে আমাদের ঘরের প্রণব এসছে অনিন্দিতা। জানো, ও বৃষ্টির শব্দ শুনে হাসে। বৃষ্টি ওর ভীষণ প্রিয় হবে, বুঝলে? একদম আমার মতো, কিন্তু স্বভাবে আমার মতো হলেও দেখতে কিন্তু হচ্ছে একদম মায়ের মতো। অবিকল তোমার মতো চোখ, তাকালে মনে হয় বোতলের মুখের উপরে বসানো দুটো পদ্ম পাপড়ি। তোমার মতো হাসি, তোমার মতো গায়ের রং, আর সবচেয়ে অদ্ভুত বিষয়, তোমার মতোই ওরও হাসির তালে গালে টোল পড়ে। এটা কিন্তু ঠিক হয়নি। স্বভাব তো লোকে পরে দেখবে, আগে তো দেখবি গুণ। লোকে কি সাধে বলে, আগে দর্শনধারী পরে গুণ বেচারি। সেই হিসেবে প্রথম দেখাতে সবে ওকে কি বলবে? মায়ের মতো হচ্ছে? আশ্চর্য। বাবার সাথে অবিচার করে চিরাচরিত উক্তি। আশ্চর্য। বাবার সাথে অবিচার করে চিরাচরিত উক্তি বাপকা বেটাকে অগ্রাহ্য করে ও কিনা মা কি বেটা হয়ে জন্মালো। প্রণয়ের ছেলে মানুষের কথায় ক্ষণ পূর্বে ভয়ে জুবুথুবু অনিন্দিতা প্রাণ ভরে হাসে। পাশে তাকিয়ে ছেলের ঘুমন্ত মুখখানি দেখে যেতে থাকে নির্নিমেষ। সত্যি সত্যি ছেলেটা যেন তার মতোই হয়েছে, অবিকল মায়ের প্রতিবিম্ব। অথচ এই ছেলে কিনা মায়ের স্বভাবের সম্পূর্ণ বিপরীতে গিয়ে বৃষ্টির শব্দে হাসে। অনিন্দিতার হাসি প্রগাঢ় হয়। পৃথিবীর বুকে সে একটা সুন্দর মনের মেয়ের অভাব বোধ করে। অনিন্দিতা স্রষ্টার কাছে প্রার্থনা করে তাদের ছেলেটার ভেতরে যেন অনির স্বভাবগুলো প্রকাশ পায়। সমগ্র সত্তা জুড়ে অনির মতোই চঞ্চলতা, প্রসন্নতা বিরাজ করুক আজীবন। পরিচিত অপরিচিতের গণ্ডি পেরিয়ে অর্জন করুক সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা, যা অনিন্দিতা কখনো পারেনি। তবে অনি পারত বিনা সংকোচে। বাইরেটা অনিন্দিতার মতো হলেও ভেতর ভেতর সে অনির মতো বড় মনের মানুষ হোক, এতটা বড় যতটা অনিন্দিতার পক্ষে কোনোদিন হওয়া সম্ভব ছিল না। তারপর প্রণয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বিবৃত করে, আমার জীবনটা এত বেশি পরিপূর্ণ করে দেবার জন্য তোমাকে ধন্যবাদ প্রণয়। একদিন তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করতে চেয়েছিলাম প্রণয়, অথচ আজ দেখো তুমি এত বেশি যত্নে ভালোবাসায় আমাকে আগলে রেখেছো। আমি তোমাকে আর কখনো ঘৃণা করার অবকাশ পাইনি। যতবারই কাছে গেছি কেবল তোমাকে ভালোবাসতে ইচ্ছে করেছে। তুমি সত্যি বলেছিলে প্রণয়। প্রণয়ের ভালোবাসা ঠিক কতটা বিশেষ হতে পারে তার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না।
তবে সেই ধারণাটুকু, সেই বিশেষত্বটুকু অনুভব করার সুযোগ করে দেবার জন্য তোমাকে ধন্যবাদ। প্রণয় অনিন্দিতার হাতের পিঠে ওষ্ঠাধর স্পর্শ করে, তারপর প্রশান্তিময় হাসিখানি ঠোঁটের কোলাজে ঝুলিয়ে প্রতি উত্তরে বলে, আমাকে আবারও ভালোবাসার সুযোগ করে দেবার, বেঁচে থাকার কারণ দেবার জন্য, এত অবহেলা এত আঘাত সহ্য করে ভালোবেসে যাবার জন্য, ক্ষমা করে ফিরে আসার জন্য তোমাকে ধন্যবাদ অনিন্দিতা। যতটা যত্ন ভালোবাসা তুমি আমার থেকে পেয়েছ, তুমি তার চেয়ে বেশি ডিজার্ভ করো। তুমি প্রণয়ের ভালোবাসার চেয়ে বেশি বিশেষ বেনে কিশোরী। পরিশিষ্ট। ডায়েরি লেখার স্বভাবটা আমার অনেক আগের, কিন্তু অনেকে হারানোর পর ডায়েরিতে লিখবার মতন কোনো কিছু আমার জীবনে আর ঘটেনি। ততদিন অবধি যতদিন না অনিন্দিতা আমার অভ্যেসে পাল্টে গেল। এই ডায়েরিতে আমার জীবনের গল্পগুলো বন্দি, তবে সব গল্প নয়, আমার জীবনের সব বিশেষ মুহূর্তের গল্প। অদ্ভুত বিষয় হলো, আমার জীবনের প্রতিটা বিশেষ মুহূর্তেরই সাক্ষী ছিল এক পশলা বৃষ্টি। যে সে বৃষ্টি নয়, অসময় বৃষ্টি, যারা হুটহাট ঝরে গিয়ে আমাকে উপহার দিয়ে গেছে এক একটি স্মরণীয় স্মৃতি। এক অসময় বৃষ্টিতে অনিন্দিতা, আমার অনি, তার প্রতি প্রথম দুর্বলতা এসেছিল। আবার এমনই অসময় বৃষ্টিতে সে ছোট্ট চঞ্চল অনি আমার হৃদয় হরণ করেছিল পুরোপুরি। এই অসময় বৃষ্টি আমার থেকে অনেকেই কেড়ে নিয়েছিল চিরকালের মতো। এমন এক অসময় বৃষ্টির ক্ষণে আমি উপলব্ধি করেছিলাম অনিন্দিতাকে ছাড়া আমার চলবে না। আর এক অসময় বৃষ্টি আমাকে বুঝিয়ে দিয়েছিল অনিন্দিতাকে আমি ভালোবাসি, অবিহীন আমি বাঁচবই না। এক অসময় বৃষ্টিতে আমি প্রথমবার অনিন্দিতার খুব কাছে এসেছিলাম। জুনিয়র প্রণয় আসছে, এত বিশেষ খবরটাও আমি পেয়েছিলাম এক অসময় বৃষ্টিতে ভিজে। জুনিয়র প্রণয় এসেছিল এই সময় বৃষ্টির দিনে। অসময় বৃষ্টি আমি অনেক কিছু দিয়েছে, প্রথম প্রেম, প্রথম আকর্ষণ, হারানোর তীব্র হাহাকার, সবকিছু হারিয়ে আবারও নতুন করে বাঁচার অবলম্বন, নতুন প্রেমের আলিঙ্গন, ভালোবাসার সংসার, সন্তান, সবটাতে আমার সে লক্ষ্যহীন বেকার জীবনটাকে বেঁচে থাকার কারণ দিয়েছে। আমার জীবনটাকে করে দিয়েছে ছন্দময়, প্রাণচঞ্চল। আমি অসময় বৃষ্টির কাছে কৃতজ্ঞ। শুনেছি বৃষ্টি যখনই আসে তখনই 2 হাত ভরে কেবল দিয়ে যায়। এ বৃষ্টি আমাকেও দান করেছে মুঠো ভরে। আমি তাই আমার জীবনের প্রতিটি গল্প দিয়ে সাজানো এই ডায়েরিটাকে অসময় বৃষ্টির কাছে উৎসর্গ করছে। এই ডায়েরির নাম দিচ্ছে অসময় বৃষ্টি। প্রণয় লেখা থামিয়ে দেয়। কৃষ্ণাভ কভার পেজটার উপর স্বর্ণালী অক্ষরে জলজল করছে অসময় বৃষ্টি। হাতের কলমটা টেবিলের উপর নামিয়ে রেখে নিজের মোটা কালো ডায়েরিটা বন্ধ করে তুলে রাখে বইয়ের তাকে। তখনই রান্নাঘর থেকে অনিন্দিতার কণ্ঠস্বর কানে আসে। প্রণব, প্রণব, তোর বাবাকে বল খাবার রেডি, খেতে আসে যেন জলদি, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। ছোট্ট প্রণব বসার ঘরে খেলছিল বোধহয়। ছোট্ট লাল রঙের বলটা হাতেই সে ছুটে চলে আসে বাবার কাছে, লাফিয়ে বাবার কোলে চেপে আধো আধো সরে বুলি কাটে। বাবা বাবা, টাও টাও, মা খেতে ডাকে। প্রণয় তার ছোট্ট প্রাণের নাক টেনে দিয়ে বিস্তর হাসে। দরজার বাইরে যেতে যেতে ছেলেকে শুধায়, আজকের মেনু কি জুনিয়র? কি রান্না করেছে মা? প্রণয় হাতের বল নাড়তে নাড়তে ছোট করে জবাব দেয়, খিচুড়ি। প্রণয় দ্রুত পা চালায়। ডাইনিং টেবিলে বসতে বসতে গলা চড়িয়ে অনিন্দিতাকে বলে ওঠে, অনিন্দিতা, খেতে দাও দ্রুত, বৃষ্টির দিনে খিচুড়ির জড়ি মেলা ভার। অনিন্দিতা রান্নাঘর থেকে প্রত্যুত্তর করে, আনছি। এই অসময়ে এমন বৃষ্টি, তাতে তোমার খিচুড়ির বায়না। অদ্ভুত, বৃষ্টি যে তোমার এত প্রিয় কেন কে জানে। প্রণয় পুনশ্চ গলা চড়িয়ে জানায়, ওই বৃষ্টি বিদ্বেষিনী, বৃষ্টির মহত্ব তুমি বুঝবে না। এমন অসময়ের হুটহাট বাদলকে সবসময় বিশেষ করে তুলতে হয়, বুঝলে? অনিন্দিতা প্রণয়ের পাগলামো কথায় আর উত্তর দেয় না, কিন্তু প্রণয় থামে না। ছেলের কানের কাছে মুখে নে বলে, তাই না বলে জুনিয়র? ছোট্ট প্রণব কিছু বোঝে কিনা কে জানে, কিন্তু বাবার কথায় খিলখিলিয়ে হেসে মাথা ঝাঁকায়। প্রণয় ছেলের ঝাঁকড়া চুলগুলোয় হাত ডুবিয়ে তার ছোট্ট নরম গালে পরপর দুটো চুমু আঁকে, তারপর আহ্লাদ করে বলে, তুমি কিন্তু বৃষ্টি ভালোবাসবে জুনিয়র, মায়ের মতো একদম বৃষ্টি বিদ্বেষী হবে না, ঠিক আছে? ছোট্ট প্রণব বিড়াল ছানাটির মতো বাবার গলায় মুখ গুজে আদো আদো বলে জবাব দেয়, ঠিক আছে।